আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা থেকে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এদিন প্রথমবারের মতো বৈঠক শেষে বেলা 11টায় ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনার CAC নাসির উদ্দিন সভাপতিত্বে বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী মার্চে তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হবে। তালিকায় 17 লাখ নতুন ভোটার যুক্ত হবে বলে জানান তিনি। 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুল রহমান মাসুদ, তাহমিদ আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, জানুয়ারি 2 তারিখে আইন অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হয়। এই খসড়া তালিকা প্রকাশ করার পর কেউ যদি মনে করেন সে খসড়া তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, তখন তার আবেদনের প্রেক্ষিতে ভোটার হওয়ার যোগ্য হলে ভোটার হিসেবে গণ্য করা হয়। ভোটার তালিকা হালনাগাদ করতে ইসি সচিবালয়ে কি প্রস্তুতি আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন যদি আমাদের বলে তাহলে আমাদের সেটা করতে হবে। তবে আমাদের প্রস্তুতির কথা যদি বলেন তাহলে ঠিক এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাবে না যে প্রস্তুতি আছে কি না। গত 21শে নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118-র 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়। 11-10 জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। ফলে আনুষ্ঠানিকভাবে এই সবার মধ্য দিয়ে 11-10 জাতীয় সংসদ নির্বাচন কর্মক্ষেত্র শুরু হলো। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের শীর্ষ গণমাধ্যম দ্য হিন্দু। বলা হয়েছে, ওই সময় ভারতের প্রবেশের অথবা বাইরে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি। গত 6 বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 1393 বাংলাদেশিকে আটক করা হয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত এ ধরনের 1144 জনকে আটক করা হয়েছিল। চলতি বছরে বাংলাদেশের সীমান্ত থেকে মোট 3907 জনকে আটক করেছে BCF। এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিক রয়েছে। অন্যদিকে 2023 সালে সীমান্ত থেকে আটক 5095 জনকে আটক করেছিল দেশটির সীমান্তরক্ষী বাহিনী, যার মধ্যে 3137 জনই ছিল বাংলাদেশি। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে এর আগে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি, বরং শেখ হাসিনার সময়ে এই সংখ্যক মানুষ এভাবে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত। 2018, 2019, 2020, 2021 ও 2022 সালে সীমান্তে আটককৃত বাংলাদেশির সংখ্যা ছিল যথাক্রমে 2995, 2480, 3295, 2451 ও 3074 জন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে বিদেশ পাড়ি জমান তিনি। এরপর নির্বাচনে বিগত সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে এবং রায়ও হতে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে 84টি মামলার মধ্যে 5টিতেই দ্বন্দ্ব হয়। এছাড়াও খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছে 39টি মামলায়। বিএনপির আশা দ্বন্দ্ব পাওয়া বাকি 4 মামলাও ন্যায় বিচার পাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2008 সালে জিয়া আরফারেজ ট্রাস্ট মামলা করেন দুদক। এই মামলায় গ্রেপ্তার হয়েছিল তারেক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে যান তিনি। মামলার অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2 কোটি 10 লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি। সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এই মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য 5 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগের বিচারাধীন। বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায় হওয়া এক মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। তবে ওই মামলার বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। লন্ডনে 2014 সালে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে রাজাকার পাক বন্ধু উল্লেখ করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তারেক রহমানের বিরুদ্ধে। এই অভিযোগে নড়াইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ওই মামলায় 2021 সালে 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেয় নড়াইলে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।